সিক্স সেমিস্টার হিস্ট্রি অনার্স ডিএসসিসি 15 আধুনিক চীনের ইতিহাস থেকে একটি প্রশ্ন, সন্ধি ব্যবস্থা বা ট্রিটি সিস্টেম। এই সন্ধি ব্যবস্থা চীনের উপকূলীয় অর্থনীতির কিভাবে সূচনা করেছিল এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পর এর 250 ওয়ার্ডের 5 নম্বরের অ্যান্সার অন স্ক্রিনে তুলে ধরবো। তো দেখো, এখানে আলোচনার বিষয় হচ্ছে সন্ধি ব্যবস্থা 5 নম্বরের এবং উপকূলীয় অর্থনীতির সূচনা কিভাবে করছে। তা আমরা জানি যে প্রথম যে ইঙ্গো চীন যুদ্ধ হয়, যার আরেক নাম আফিম যুদ্ধ। এই আফিম যুদ্ধের মধ্য দিয়ে ব্রিটিশ শক্তি চীনের উপরে আধিপত্য স্থাপন করে। আফিম যুদ্ধে চীন পরাজিত হয় এবং চীনের উপরে নানকিং এর সন্ধি চাপিয়ে দেওয়া হয় 1942 সালে। এবং এই নানকিং সন্ধির ভিতর দিয়ে ব্রিটিশরা চীনের ক্যান্টন সহ আরও 5টি বন্দর, যেমন ফুচাও, অ্যাময়, এরকম বিভিন্ন বন্দরে, সাংহাই, এই সমস্ত বন্দরে তারা আধিপত্য স্থাপন করে বা তারা ব্যবসা বাণিজ্য করার অধিকার পায়। কিন্তু ব্রিটিশরা শুধুমাত্র এই নানকিংয়ের সন্ধিতে সন্তুষ্ট ছিলেন না, তারা চেয়েছিল চীনের অভ্যন্তরে ব্যবসা বাণিজ্য করার জন্য, পিকিং রাজদরবারে একজন রাজ প্রতিনিধি পাঠানোর জন্য, এবং চীনের মধ্যে অতিরাষ্ট্রিক যে অধিকার, সেই অতিরাষ্ট্রিক অধিকার ভোগ করতে তারা চেয়েছিল। ফলে তারা চীনের উপর চাপ সৃষ্টি করতে থাকে এই সন্ধি পরিবর্তন করার জন্য। শেষ পর্যন্ত ইংল্যান্ড আর ফ্রান্স একসাথে ক্যান্টন আক্রমণ করে, চীনের উপর আক্রমণ করে এবং শুরু হয় দ্বিতীয় আফিম যুদ্ধ। এবং এই দ্বিতীয় আফিম যুদ্ধে আমেরিকা আর রাশিয়া ইংল্যান্ড ফ্রান্সকে পরোক্ষভাবে সাহায্য করতে থাকে। তাহলে পাশ্চাত্য শক্তির মধ্যে ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা এবং রাশিয়া, এই 4 শক্তি মিলিত হয়ে এই দ্বিতীয় আফিম যুদ্ধ সংগঠিত করে এবং এখানে চীন পরাজিত হয়। চীন পরাজিত হলে চীনের উপরে একাধিক চুক্তি চাপিয়ে দেওয়া হয়। এই 4টি দেশ আলাদা আলাদাভাবে চীনের উপরে বিভিন্ন সন্ধি চাপিয়ে দেয়। এই সন্ধিগুলো ছিল অসম চুক্তি, কারণ এই সন্ধিগুলো চীনের সাথে কোনো আলাপ আলোচনা না করে একতরফাভাবে চীনের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল। এবং এই সন্ধির মাধ্যমে এই পাশ্চাত্য শক্তিগুলি চীনের উপরে তাদের যে সাম্রাজ্যবাদী কার্যকলাপ বা ঔপনিবেশিক কার্যকলাপ সেটা শুরু করে এবং চীন পরিণত হয় একটা আধা ঔপনিবেশিক রাষ্ট্রে। তা এটাই হলো সন্ধি ব্যবস্থা। অর্থাৎ এই সন্ধি ব্যবস্থা হচ্ছে যে বিদেশি পাশ্চাত্য শক্তিবর্গ এই সন্ধির মাধ্যমে চীনের উপরে তারা তাদের সাম্রাজ্যবাদী কর্তৃত্ব কায়েম করেছিল। তাই এই ব্যবস্থাটাকে বলা হচ্ছে সন্ধি ব্যবস্থা বা ট্রিটি সিস্টেম। কি ছিল এই সন্ধিগুলো? তা প্রথমে আমরা জানি নানকিংয়ের সন্ধি হয় 1942-এ, তারপরে বাগের সন্ধি হয়, টিয়েনসিনের সন্ধি হয়, ওয়াংশিয়ারের সন্ধি হয় আমেরিকার সাথে, এছাড়া পিকিং কনভেনশনও হয়। তো এতগুলো সন্ধি একতরফাভাবে চীনের উপরে চাপিয়ে দেয় এক একটি দেশ এবং চীনের উপরে অতিরাষ্ট্রিক অধিকার, অর্থনৈতিক অধিকার, বাণিজ্যিক অধিকার এগুলো তারা লাভ করে এবং চীনকে পঙ্গু করে ফেলে। চীনের অর্থনীতিকে তারা পঙ্গু করে ফেলে এবং চীনকে তারা আধা সামন্ততান্ত্রিক রাষ্ট্রে বা আধা ঔপনিবেশিক রাষ্ট্রে পরিণত করে। এবং এই সন্ধিগুলোর ভিতর দিয়ে চীনের রাজদরবারে প্রতিনিধি পাঠানো, পিকিং কনভেনশনের মাধ্যমে চীনের আভ্যন্তরীণ বাজার দখল করা, আফিম ব্যবসা যেটা এতদিন বেআইনি ছিল সেটা আইনি করা, মানে আইনসিদ্ধভাবে আফিম ব্যবসা করা এবং আরও একাধিক ক্যান্টন বন্দরকে দখল করা, এরকম বিভিন্ন সাম্রাজ্যবাদী কার্যকলাপ চালিয়েছিল এই পাশ্চাত্য শক্তিবর্গ এই সন্ধি ব্যবস্থার ভিতর দিয়ে। চীনের যে ঐতিহ্যবাহী নজরানা পদ্ধতি ছিল সেই নজরানা পদ্ধতিরও অবসান ঘটে এই সন্ধি পদ্ধতির ভিতর দিয়ে। এখন ব্যাপারটা হচ্ছে যে সন্ধি ব্যবস্থা চীনের উপকূলীয় অর্থনীতির কীভাবে সূচনা করছে। দেখো, চীনের উপকূল জুড়ে অনেক বন্দর রয়েছে। তা এই সমস্ত সন্ধির মধ্য দিয়ে চীনের প্রায় 11টি বন্দর এই পাশ্চাত্য শক্তিবর্গের হাতে আসে। ফলে ওই বন্দরগুলোতে পাশ্চাত্য শক্তিবর্গের বিভিন্ন অর্থনৈতিক কার্যকলাপ বৃদ্ধি পায়। তারা ওই বন্দরগুলোকে কেন্দ্র করে চীনের অভ্যন্তরে ব্যবসা বাণিজ্য ছড়াতে থাকে। বন্দর এলাকায় যে পরিকাঠামো তার অনেক উন্নতি হয়, শিক্ষা ব্যবস্থা সেখানে নতুন করে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার ধাঁচে শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে, পরিবহন ব্যবস্থার যোগাযোগ বৃদ্ধি পায় এবং এই উপকূলীয় অঞ্চলের মানুষের যে অর্থনৈতিক জীবন সেটা অনেকটা পাল্টে যায়। ফলে উপকূলে, চীনের উপকূলীয় অঞ্চলে, সমুদ্র তীরবর্তী যে উপকূল, সেই উপকূলীয় অঞ্চলে একটা আলাদা পাশ্চাত্য অর্থনীতি গড়ে ওঠে এবং একটা আলাদা ধরনের, মানে চীন থেকে আলাদা, চীনের
তথাকথিত যে অর্থনীতি, সেই অর্থনীতি থেকে সম্পূর্ণ আলাদা পাশ্চাত্য প্রভাবাধীন এক অর্থনীতি, এক পৃথক স্বতন্ত্র অর্থনীতি গড়ে উঠছে এই উপকূলীয় অঞ্চলে। তো চীনের সন্ধি ব্যবস্থা উপকূলীয় অঞ্চলে একটা নতুন অর্থনীতির জন্ম দেয়। শিক্ষা, পরিকাঠামো, মানে যে লোকাল যে অর্থনীতি সেগুলো কিন্তু ডেভেলপ করে এবং একটা আলাদা অর্থনীতি গড়ে ওঠে। তো এই কারণে বলা হচ্ছে যে সন্ধি ব্যবস্থা উপকূলীয় অর্থনীতিকে কি সূচনা করেছিল? অবশ্যই সূচনা করেছিল। চীনের 11টি বন্দরকে কেন্দ্র করে এই পাশ্চাত্য শক্তিবর্গ তাদের অর্থনৈতিক কার্যকলাপ, সাম্রাজ্যবাদী কার্যকলাপের সূচনা করে, যা থেকে ওই অঞ্চলগুলোতে একটা সম্পূর্ণ পৃথক ধরনের অর্থনীতি গড়ে ওঠে। তো এই যে সন্ধি ব্যবস্থা, এই সন্ধি ব্যবস্থা চীনকে আধা সামন্ততান্ত্রিক রাষ্ট্রে পরিণত করে, চীনের অর্থনীতিকে ধ্বংস করে দেয়। তাই ইমানুয়েল শু এই সন্ধি ব্যবস্থার ভিতর দিয়ে কিভাবে চীনের অর্থনীতি ধ্বংস হচ্ছে, পাশ্চাত্য শক্তিবর্গ চীনের উপর কিভাবে আধিপত্য স্থাপন করছে, তার এক মর্মান্তিক চিত্র এঁকেছেন এই ইমানুয়েল শু। তা এই সন্ধি ব্যবস্থার উপরে 5 নম্বরের 250টার অ্যান্সার অন স্ক্রিনে তুলে ধরছে। এবার 6 সেমিস্টার হিস্ট্রি ডিএসসিসি 15 5 বা 10 নম্বরের প্রশ্ন, চীন কিভাবে সন্ধি ব্যবস্থার মধ্যে প্রবেশ করেছিল? সন্ধি ব্যবস্থা কিভাবে চীনের উপকূলবর্তী অর্থনৈতিক ব্যবস্থার সূচনা করেছিল? উত্তরটি যেভাবে লিখবে, 1842 খ্রিস্টাব্দে পাশ্চাত্য শক্তিবর্গ নানকিংয়ের সন্ধির দ্বারা যেসব বাণিজ্যিক সুযোগ সুবিধা লাভ করেছিল তাতে তারা তৃপ্ত হয়নি। ব্রিটেন, ফ্রান্স প্রভৃতি রাষ্ট্রের সাম্রাজ্যবাদী লালসা চীনের প্রতি আরও বৃদ্ধি পায়। তারা তাদের বাণিজ্যে চীনের 5টি বন্দরে সীমাবদ্ধ না রেখে আরও ছড়িয়ে দেওয়ার জন্য গভর্নর চি ইং এর উপর চাপ দিতে থাকে। কিন্তু ক্যান্টনের শান্তি বিঘ্নিত হবে এই আশঙ্কায় ক্যান্টন কর্তৃপক্ষ ব্রিটিশদের ক্যান্টনের অভ্যন্তরে প্রবেশাধিকার দিতে অস্বীকৃত হয়। এর ফলে ইঙ্গো চীন সম্পর্ক ক্রমশ তিক্ত হয়ে ওঠে। ফলে সন্ধি ব্যবস্থার প্রয়োজনীয়তা দেখা যায়। প্যারা করে দেখো এবার সেকেন্ড প্যারা কি বলা হচ্ছে, আমেরিকা ও ফ্রান্সের পাশাপাশি ব্রিটেন ও সর্বাপেক্ষা অনুগৃহীত রাষ্ট্র হিসেবে চীনকে নানকিংয়ের সন্ধির শর্তাবলী সংশোধনের জন্য চাপ দিতে থাকে। ব্রিটেনের মূল উদ্দেশ্য ছিল চীনের অভ্যন্তরে বাণিজ্য সম্প্রসারণ করা এবং আফিম ব্যবসাকে আইনসম্মত করার জন্য পিকিং রাজদরবারে একজন স্থায়ী রাষ্ট্রদূত নিয়োগ করা। আফিম ব্যবসা ও জলদস্যুদের মতো অবৈধ কাজকর্মের বিরুদ্ধে চীনা পুলিশ বাহিনী 1856 খ্রিস্টাব্দে 12 জন নাবিক সহ আটক করলে যুদ্ধের আবহাওয়া তৈরি হয়। এছাড়া এই সময় চীনের কোয়াংশি প্রদেশে চীনা শাসকের আদেশে চ্যাপডেলাইট নামক এক ফরাসি ক্যাথলিক ধর্ম প্রচারক নিহত হলে তাকে ফরাসি সরকার জুডিশিয়াল মার্ডার বলে বর্ণনা করেন। প্যারা করে উপরিক্ত দুটি ঘটনার প্রতিক্রিয়ায় ব্রিটেন ও ফ্রান্স একসাথে চীনের বিরুদ্ধে অভিযান চালান। আমেরিকা ও রাশিয়া প্রত্যক্ষভাবে যুদ্ধে অংশ না নিলেও তারা চীনের বিরুদ্ধে ফ্রান্স ও ইংল্যান্ডকে মদত যোগায়। 4টি রাষ্ট্রই পূর্ব স্বাক্ষরিত সন্ধিগুলির আশু সংশোধনের দাবি জানায়। 1857 খ্রিস্টাব্দে ইঙ্গো ফরাসি যৌথ বাহিনী ক্যান্টন দখল করে নিলে পরাজিত চীন ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা ও রাশিয়ার সাথে পৃথকভাবে 4টি সন্ধি স্বাক্ষর করে। এই সন্ধিগুলি টিয়েনসিনের সন্ধি বা ট্রিটি অফ টিয়েনসিন নামে পরিচিত, যেখানে পূর্বে স্বাক্ষরিত সন্ধিতে প্রাপ্ত সুবিধাগুলি বহাল রেখে পাশ্চাত্য রাষ্ট্রগুলির জন্য হ্যানকাও, চেফু সহ আরও 11টি নতুন বন্দর বাণিজ্যের জন্য উন্মুক্ত করা হয়। চীনাদের বিপর্যয়ের সুযোগ নিয়ে 1860 খ্রিস্টাব্দে কঠোর শর্ত সম্বলিত চুক্তি স্থাপন করা হয়, যা পিকিং কনভেনশন নামে পরিচিত। এই সন্ধির শর্তানুযায়ী ইংরেজরা পিকিংয়ে তাদের রাষ্ট্রদূতের স্থায়ী আবাস নির্মাণের অধিকার লাভ করে। প্যারা করে আফিম যুদ্ধে চীনের পরাজয়ের পর ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা ও রাশিয়ার সঙ্গে স্বাক্ষরিত অসম চুক্তি বা আনইকুয়াল ট্রিটি এর উপর ভিত্তি করে চীন ও পাশ্চাত্য দেশগুলির মধ্যে যে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সম্পর্ক গড়ে ওঠে তা সন্ধি ব্যবস্থা বা ট্রিটি সিস্টেম নামে পরিচিত। এই ট্রিটি সিস্টেমের অন্তর্গত চুক্তিগুলি হলো নানকিংয়ের সন্ধি 1842, বাগের সন্ধি 1843, ওয়াংশিয়ারের সন্ধি 1844, টিয়েনসিনের সন্ধি 1858, পিকিং কনভেনশন 1860 ইত্যাদি। এই চুক্তিগুলি অসম চুক্তি ছিল কারণ এগুলি আলাপ আলোচনার মাধ্যমে বা চীনের ইচ্ছায় স্বাক্ষরিত হয়নি। প্যারা করে শেষ প্যারা, এই সন্ধিগুলি পাশ্চাত্য শক্তিবর্গের কাছে সামরিক পরাজয়ের পর মেনে নিতে বাধ্য হয়েছিল এবং এর ফলে চীনের সার্বভৌমত্বের উপর আঘাত আসে। তাছাড়া চীন সাম্রাজ্যবাদী লালসার শিকার হয়ে বহু বন্দর পাশ্চাত্য বাণিজ্যের জন্য উন্মুক্ত করতে বাধ্য হয়েছিল।
ফলে পাশ্চাত্য রাষ্ট্রগুলি অতিরাষ্ট্রিক অধিকার লাভ করে এবং অতি অনুগৃহীত রাষ্ট্রের সুবিধা অর্পণে বাধ্য হয়। তাছাড়া নৈতিক দিক থেকে চীনের সবচেয়ে বড় পরাজয় ছিল আফিম বাণিজ্যকে আইনসম্মত স্বীকৃতি দেওয়া এবং বাণিজ্য শুল্কের সুবিধা দেওয়া। ফলশ্রুতিতে চীন একটি আধা উপনিবেশে বা সেমি কলোনিতে পরিণত হয়। বলা যেতে পারে যে সন্ধি ব্যবস্থা চীনের ঐতিহ্যবাহী কনফুসীয় রাষ্ট্রীয় ও সামাজিক আদর্শকে ভেঙে ফেলেছিল। পাশাপাশি চীনের সার্বিক শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ যে নজরানা প্রদান করা হতো তা লোপ পায়। ঐতিহাসিক ইমানুয়েল সু উপরিউক্ত ঘটনাগুলির মধ্যে চীনের বিপর্যয়ের চিত্র বর্ণনা করেছেন। সন্ধি ব্যবস্থাজাত উপকূল বাণিজ্য চীনের সমাজ অর্থনীতিতে গভীর প্রভাব ফেলে। বন্দরের উন্নতি, শিক্ষা পরিষেবা ও পরিবহনের উন্নতি ঘটে। তো এই ছিল সন্ধি ব্যবস্থা, চীনের সন্ধি ব্যবস্থা এবং চীনের উপকূলীয় অর্থনীতি কীভাবে সূচনা ঘটাচ্ছে এই সন্ধি ব্যবস্থা। তার উপরে 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর তোমাদের এই পেপারের সব প্রশ্নের উত্তর চ্যানেলে দেওয়া আছে। তাছাড়াও যদি কোনো প্রশ্নের উত্তরের প্রয়োজন হয় তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি 1-2 দিনের মধ্যে তার অ্যান্সার তোমাদের সামনে নিয়ে আসবো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।